আজকের আলোচনাটা শুরু করা যাক এমন একটা বই দিয়ে যেটাকে অনেকেই স্টক ট্রেডিংয়ের বাইবেল বলে, মানে রেমিনিসেন্সেস অফ আ স্টক অপারেটর। হ্যাঁ, এটা আসলে বিখ্যাত ট্রেডার জেসি লিভারমোরের জীবনের উপর ভিত্তি করে লেখা একটা গল্প। তো আমাদের হাতে এডউইন লেফেভ্রের লেখা এই বইটার একটা অধ্যায়ভিত্তিক বাংলা সারসংক্ষেপ আছে। আচ্ছা। আমাদের আজকের মিশন হলো এই সারসংক্ষেপ থেকে ট্রেডিং, রিস্ক আর বাজারের মনস্তত্ত্ব নিয়ে লিভারমোরের আসল শিক্ষাগুলো বের করে আনা আর বোঝার চেষ্টা করা কেন 100 বছর পরেও এই বইটা এত প্রাসঙ্গিক। একদম ঠিক। আর এই আলোচনাটা কিন্তু শুধু শেয়ার বাজারের মধ্যে আটকে নেই। না, বিলকুল না। এটা আসলে চাপ আর অনিশ্চয়তার মধ্যে মানুষ কিভাবে আচরণ করে তার একটা গভীর বিশ্লেষণ। বইটার মূল কথাটা হলো সময়ের সাথে বাজারের প্রযুক্তি, নিয়মকানুন সব বদলে যেতে পারে, কিন্তু একটা জিনিস বদলায় না। হ্যাঁ, একটা জিনিস কখনো বদলায় না, আর সেটা হলো মানুষের স্বভাব, বিশেষ করে লোভ আর ভয়। লিভারমোরের জীবন ঠিক এই সত্যিটারই একটা জীবন্ত প্রমাণ। তাহলে চলুন এই কিংবদন্তি ট্রেডারের জীবনের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক, একেবারে শুরু থেকে, যখন তিনি ছিলেন অখ্যাত এক কিশোর। মজার ব্যাপার হলো লিভারমোরের শুরুটা কিন্তু ওয়াল স্ট্রিটের কোনো ঝা চকচকে অফিসে হয়নি। না, তার শুরু হয়েছিল বাকেট শপ নামের কিছু অদ্ভুত জায়গায়। সেখানে তিনি একটা বোর্ডের ওপর শুধু দামের ওঠানামা লিখতেন। কিন্তু এই কাজটা করতে গিয়েই তিনি প্রথম একটা জিনিস খেয়াল করেন, যে বাজারের এই ওঠানামাটা মোটেই এলোমেলো নয়। একদম, এর ভেতরে নির্দিষ্ট কিছু প্যাটার্ন বা নকশা লুকিয়ে আছে। আর ঠিক এখানেই জন্ম হয় টেপ রিডিং ধারণার। টেপ রিডিংকে অনেকটা ধরুন একজন ডাক্তারের নাড়ি দেখার মতো ভাবা যেতে পারে। বা দারুণ উপমা। ডাক্তার যেমন শুধু হার্টবিট গোনেন না, তিনি এর ছন্দ, শক্তি, অনিয়ম থেকে রোগীর স্বাস্থ্যের একটা সামগ্রিক চিত্র পান। লিভারমোরও তেমনি শুধু দাম দেখতেন না, তিনি এর গতি, লেনদেনের পরিমাণ বা ভলিউম, কারা কিনছে, কারা বেচছে, আর দামের আচরণ থেকে বাজারের ভেতরের খবরটা পড়ার চেষ্টা করতেন। বুঝতে চাইতেন যে বড় বিনিয়োগকারী বা স্মার্ট মানি কি ভাবছে। প্রাইস অ্যাকশন আসলে মার্কেট সেন্টিমেন্টের একটা প্রতিফলন আর কি। আচ্ছা, এই বাকেট শপ জিনিসটা ঠিক কি ছিল? এটা কি আজকের ব্রোকারেজ হাউসের মতো? না, একেবারেই না। বাকেট শপ ছিল অনেকটা বেটিং পার্লারের মতো। সেখানে আপনি আসলে কোনো কোম্পানির শেয়ার কিনতেন না। তাহলে কি হতো? শুধু দাম বাড়বে না কমবে তার উপর বাজি ধরতেন। আপনার লাভ মানেই দোকানের লোকসান, আর আপনার লোকসান মানেই দোকানের লাভ। ও আচ্ছা, তার মানে তাদের স্বার্থ ছিল আপনার বিরুদ্ধে। ঠিক, তারা সবসময় চাইতো আপনি হারুন। খেলাটা ছিল খুব সহজ আর একমুখী। লিভারমোর তার প্যাটার্ন চেনার ক্ষমতা দিয়ে এই সহজ খেলায় বারবার জিততে শুরু করেন। আর এই অসাধারণ দক্ষতার কারণেই তিনি বাকেট শপগুলোতে রীতিমতো কিংবদন্তি হয়ে ওঠেন, প্রচুর টাকাও কামান। কিন্তু সারসংক্ষেপ বলছে এই সাফল্যের সাথে সাথেই তিনি একটা বড় মানসিক শিক্ষাও পান। হ্যাঁ, তিনি দেখলেন যে সফল হতেই আশেপাশের সবাই তাকে নিয়ে কথা বলছে, কেউ কেউ হিংসাও করছে। তিনি বুঝতে পারলেন যে ট্রেডিং একটা ভীষণ একাকী সাধনা। অন্যের কথা শুনে বা লাভের পর অহংকারী হয়ে উঠলে নিজের বিচার বুদ্ধি ঘোলাটে হয়ে যায়। এখান থেকে তার প্রথম শিক্ষাটা আসে, ট্রেডিংয়ের সময় নিজের টাকা নিয়ে পুরোপুরি আবেগহীন থাকতে হবে, কারণ দিন শেষে লাভ বা লোকসানটা আপনার একা। এক্স্যাক্টলি। কিন্তু এই আত্মবিশ্বাস আর নতুন শিক্ষা নিয়ে যখন তিনি আসল ময়দানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নামলেন, তখন তো ফলাফলটা একদম উল্টো হলো। হ্যাঁ, বুড়িতরা ব্যর্থ হলেন। কেন? কি এমন তফাৎ ছিল সেখানে? তফাৎটা ছিল আকাশ আর পাতালের। বাকেট শপ যদি একটা ছোট্ট পুকুর হয়, তাহলে নিউ ইয়র্কের আসল বাজার ছিল একটা মহাসমুদ্রের মতো। আর সেই সমুদ্রে অনেক বড় বড় তিমি ছিল। ঠিক তাই, মার্কেট মেকার বা ম্যানিপুলেটর ছিল, যারা ইচ্ছে মতো ঢেউ তৈরি করতে পারত। বাকেট শপে যে ছোট ভুল করলে সামান্য ক্ষতি হতো, এই মহাসমুদ্রে সেই একই ভুল তাকে প্রায় দেউলিয়া করে দিচ্ছিল। তার তার পুরনো ছোট নৌকাটা সেই বিশাল ঢেউয়ের সামনে এসে ডুবে গিয়েছিল। একদম। এখানেই তিনি প্রথম রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্ব হাড়ে হাড়ে টের পান। আর এই ধাক্কা তাকে একেবারে পথে বসিয়ে দেয়। প্রথমবারের মতো দেউলিয়া হন তিনি, যে কেউ এই অবস্থায় হয়তো পুরোপুরি ভেঙে পড়ত। কিন্তু লিভারমোরের মানসিকতা ছিল অন্যরকম। হ্যাঁ, সারসংক্ষেপে বলা হয়েছে তিনি তার সব টাকা হারিয়েছিলেন, কিন্তু তার আসল সম্পদ অর্থাৎ বাজার পড়ার ক্ষমতা সেটা হারাননি। ঠিক,
এটা তার মানসিক শক্তির একটা অসাধারণ উদাহরণ। তিনি বুঝতে পেরেছিলেন যে তার পদ্ধতিতে কোনো ভুল ছিল না, ভুল ছিল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশলে। আচ্ছা। তিনি জানতেন লোকসান খেলারই একটা অংশ। এই অধ্যায়টা আসলে তার মানসিক পুনর্জন্মের গল্প বলে। এর শিক্ষাটা হলো পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। একজন ভালো ট্রেডার পড়ে যায়, কিন্তু সে আবার উঠে দাঁড়াতে জানে। আর এই বিশ্বাসটাই ছিল তার ঘুরে দাঁড়ানোর মূল ভিত্তি। ঘুরে দাঁড়ানোর পর লিভারমোর তার নিজস্ব ট্রেডিং দর্শন তৈরি করেন। বইয়ের একটা জায়গায় তার সেই বিখ্যাত উক্তিটা আছে, আই মেড মাই মানি বাই সিটিং, নট বাই ট্রেডিং। হ্যাঁ। 1 মিনিট, এই কথাটা তো পুরো ট্রেডিং ধারণারই উল্টো। আমাদের মাথায় তো গেঁথে আছে যে ট্রেডাররা সারাদিন কেনাবেচা করে, অপেক্ষা করে টাকা আয় করা। এই দর্শনের পেছনে যুক্তিটা কি ছিল? দারুণ একটা প্রশ্ন। এর মূল মানে হল ধৈর্য। লিভারমোর বুঝেছিলেন যে আসল বড় লাভটা আসে একটা বড় ট্রেন্ড বা প্রবাহকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার ক্ষমতা থেকে। ঘন ঘন কেনাবেচা করি নয়। না, ঘন ঘন কেনাবেচা করা বা সামান্য লাভে অধৈর্য হয়ে পজিশন ছেড়ে দিলে বড় লাভের সুযোগটা হাতছাড়া হয়ে যায়। তিনি বুঝেছিলেন যে সঠিক সময়ে বাজারে প্রবেশ করা যতটা জরুরি, তার চেয়ে অনেক বেশি জরুরি হলো সঠিক সময়ে বের না হয়ে পুরো ট্রেন্ডটার সাথে টিকে থাকা। ধৈর্য ধরে লাভকে বাড়তে দেওয়া একটা শিল্প। একদম। কিন্তু এটা তো বলা যত সহজ, করা ততটাই কঠিন। একজন ট্রেডারের মনে তো সবসময় ভয় কাজ করে যদি লাভটা কমে যায়। এই অপেক্ষা করার মানসিক শক্তিটা তিনি কিভাবে তৈরি করলেন? অবশ্যই এর উত্তর আছে। এই মানসিক শক্তিটা আসে একটা জায়গা থেকে, সেটা হলো নিজের তৈরি করার নিয়মের ওপর অগাধ বিশ্বাস। মানে রুলস? হ্যাঁ, কঠোর নিয়ম। যেমন 1, বাজার যদি আপনার অনুমানের বিরুদ্ধে যায় তাহলে কোনো দ্বিধা না করে সাথে সাথে লোকসানটা মেনে নিয়ে বেরিয়ে আসুন। লস কাট করা। 2, আর বাজার যদি আপনার পক্ষে থাকে তাহলে লাভকে বাড়তে দিন, ছোট লাভে সন্তুষ্ট হবেন না। 3, প্রতিটি ট্রেডের পেছনে একটা পরিষ্কার এবং যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, শুধু অনুমানের উপর ভিত্তি করে কোনো ট্রেড নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবেগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে নিয়মই হলো আবেগকে নিয়ন্ত্রণের মূল অস্ত্র। একদম। সারসংক্ষেপের একটা মূল কথা হলো ট্রেডিংয়ে নিয়ম ছাড়া টিকে থাকা অসম্ভব। কিন্তু এখানেই লিভারমোরের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আর অদ্ভুত ব্যাপারটা লুকিয়ে আছে। সেটা কি? যে মানুষটা এই নিয়মগুলো তৈরি করেছিলেন তিনিই বারবার আবেগের বশে নিজের নিয়ম ভাঙতেন। প্রতিভা বা জ্ঞান আবেগের কাছে বারবার হেরে যেতে পারে, কিন্তু একটা শক্তিশালী নিয়মাবলী ট্রেডারকে সেই আবেগ থেকে রক্ষা করে। এই দ্বন্দ্বটাই তার পুরো জীবনকে সংজ্ঞায়িত করেছে। তার মানে এটা শুধু সংখ্যা আর চার্টের খেলা নয়, এর চেয়ে অনেক গভীর কিছু। এটা পুরোটাই মানুষের মনস্তত্ত্বের খেলা। ঠিক ধরেছেন। লিভারমোর বুঝতে পেরেছিলেন যে শেয়ার বাজার আসলে সংখ্যা আর গ্রাফের খেলা নয়, এটা মানুষের আশা আর ভয়ের একটা বিশাল মঞ্চ। আর তিনি ছিলেন সেই মঞ্চের সেরা একজন দর্শক। হ্যাঁ, যিনি ঠিক বুঝতে পারতেন কখন পর্দা উঠবে আর কখন নামবে। যখন সাধারণ মানুষ ভয়ে সবকিছু বিক্রি করে দেয় তখন বাজার পড়ে যায়, আবার যখন তারা লোভে অন্ধ হয়ে সবকিছু কিনতে শুরু করে তখন বাজার চূড়ায় ওঠে। দামের এই ওঠানামা আসলে মানুষের সম্মিলিত অনুভূতিরই প্রতিফলন। একদম। তাই একজন সফল ট্রেডারকে টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি একজন ভালো মনস্তত্ত্ববিদও হতে হয়। কিন্তু বাজারে তো শুধু সাধারণ মানুষের আবেগ কাজ করে না। মার্কেট ম্যানুপুলেটর বা বড় খেলোয়াড়দের কথাও তো বলা হয়েছে, যারা ইচ্ছেকৃতভাবে গুজব বা ভুল খবর ছড়িয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করে। তাদের থেকে বাঁচার উপায় কি? লিভারমোরের মতে তাদের সাথে সরাসরি লড়াই করাটা বোকামি, বরং তাদের কার্যকলাপের চিহ্ন বা বলা যেতে পারে পদচিহ্ন সেটা অনুসরণ করতে হবে। খবরের ওপর নির্ভর না করে। হ্যাঁ, খবরের কাগজের চেয়ে দামের আচরণকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ সারসংক্ষেপের একটা চমৎকার লাইন আছে, স্মার্ট মানি আগে অ্যাকশন নেয়, খবর পরে আসে। আচ্ছা। বড় খেলোয়াড়রা যখন বাজারে প্রবেশ করে বা বের হয় তখন দাম এবং ভলিউমের মধ্যে তার একটা চিহ্ন রেখে যায়। সেই চিহ্ন পড়াই হলো টেপ রিডিংয়ের আসল কাজ। আর এই গভীর জ্ঞান ব্যবহার করেই তো তিনি 1907 সালের বাজার ধসের মতো বড় ঘটনা থেকেও অনেক লাভ করেছিলেন। কিন্তু সারসংক্ষেপে একটা সতর্ক বার্তাও দেয়, তাই না? হ্যাঁ, বড় লাভ মানেই তো বড় ঝুঁকি। বড় লাভ সবসময় বড় আইডিয়া থেকেই আসে, কিন্তু বড় আইডিয়া মানে বড় পজিশন, আর বড় পজিশন মানে ভুলের মাসুলও অনেক বড়।
তাই লিভারমোরের পরামর্শ ছিল, যতক্ষণ না আপনি আপনার ধারণার ওপর প্রায় 100% নিশ্চিত হচ্ছেন, ততক্ষণ বড় ঝুঁকি নেবেন না। ঝুঁকিটা সবসময় নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ঠিক। এত জ্ঞান, এত অভিজ্ঞতা, বাজারের মনস্তত্ত্ব নিয়ে এত গভীর বোঝাপড়া, এত কিছুর পরেও লিভারমোরের জীবনের শেষটা কিন্তু সুখের ছিল না। না। তিনি বারবার সফল হয়েছেন, আবার বারবার দেউলিয়াও হয়েছেন। শেষ পর্যন্ত কেন তিনি হেরে গেলেন? এর কারণ হল তার ট্রেডিং প্রতিভা ছিল অসাধারণ, কিন্তু নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ ছিল খুবই দুর্বল। আচ্ছা। তিনি জানতেন কি করতে হবে, কখন কিনতে হবে, কখন বিক্রি করতে হবে, কখন অপেক্ষা করতে হবে, কিন্তু আবেগের মুহূর্তে, বিশেষ করে বড় লোকসানের পর হতাশায় বা বড় লাভের পর অতিরিক্ত আত্মবিশ্বাসে, তিনি নিজের তৈরি করা নিয়ম নিজেই ভেঙে ফেলতেন। এই কথাটা শুনতে খুব ভালো লাগে যে শৃঙ্খলা আসল শক্তি, কিন্তু এটা কি একটু সরলীকরণ হয়ে গেল না? মানে জ্ঞান ছাড়া তো শৃঙ্খলাও অর্থহীন। লিভারমোরের জ্ঞানই তো তাকে তার নিয়মগুলো তৈরি করতে সাহায্য করেছিল। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সমস্যাটা ঠিক কোথায় ছিল, জ্ঞানে নাকি তার প্রয়োগে? সমস্যাটা জ্ঞানে ছিল না, ছিল জ্ঞানের প্রয়োগে, বিশেষ করে মানসিক চাপের মুহূর্তে। এখান থেকেই বইটির চূড়ান্ত শিক্ষাটি আসে। ট্রেডিংয়ে শুধু জ্ঞান থাকাই যথেষ্ট নয়, শৃঙ্খলাই হলো একজন ট্রেডারের আসল শক্তি। তার মানে তিনি জানতেন সঠিক পথ কোনটা, কিন্তু আবেগের বশে প্রায়ই ভুল পথে হাঁটতেন। এটাই ছিল তার জীবনের ট্র্যাজেডি। জ্ঞান তাকে শিখিয়েছিল মহাসমুদ্রে কিভাবে জাহাজ চালাতে হয়, কিন্তু আবেগের ঝড় উঠলে তিনি নিজেই সেই জাহাজের হাল ছেড়ে দিতেন। তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় নিয়ে আসি, তাহলে লিভারমোরের দর্শনটা দাঁড়ায়, বাজারের আচরণকে মন দিয়ে পড়ুন, সঠিক সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন, ভুল হলে দ্রুত ক্ষতি স্বীকার করুন, আর লাভ হলে তাকে বাড়তে দিন। হ্যাঁ। মানুষের ভয় আর লোভের মনস্তত্ত্ব বুঝুন, কিন্তু নিজের আবেগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন, আর সব কিছুর ওপরে নিজের নিয়মের প্রতি সৎ থাকুন। একেবারে নিখুঁত সারসংক্ষেপ। আর লিভারমোরের জীবন থেকে ভাবার জন্য একটা মৌলিক দ্বন্দ্ব আমাদের সামনে আসে। কি রকম? একজন সেরা ট্রেডার হতে হলে আপনাকে সাধারণ মানুষের সম্মিলিত মনস্তত্ত্ব, তাদের ভয় আর লোভের ঢেউ খুব ভালোভাবে বুঝতে হবে। আপনাকে জানতে হবে কখন তারা ভয় পাবে, কখন তারা লোভী হবে। কিন্তু একই সাথে একই সাথে সফল হওয়ার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে সেই আবেগগুলো থেকে সম্পূর্ণ মুক্ত এবং নির্লিপ্ত থাকতে হবে। এটা তো একটা গভীর প্রশ্ন তুলে দেয়। মানুষের আবেগ সম্পর্কে একজন বিশেষজ্ঞ হয়ে ওঠা, অথচ নিজে সেই আবেগের শিকার না হওয়া, এটা কি মানুষের পক্ষে আদৌ সম্ভব? ঠিক। এই চিন্তাটা হয়তো আমাদের শ্রোতাদের জন্য ভাবার একটা খোরাক যোগাবে।